গেল পরশু প্রথমবার যখন ডাম্বলে এসেছিলাম ভীষণ উত্তাপ ছিল, ভীষণ গরম ছিল, ভীষণ এক্সস্টেড লাগছিল। এই মুহূর্তে একটা লু হাওয়া বয়ে যাচ্ছে ডাম্বলার রানগিরি ডাম্বলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ জিতেছে, সেটার স্বস্তির বাতাসটাই মনে হয় বইছে এই মুহূর্তে। কী বলবেন? আমার সঙ্গে আছেন দ্য ডেইলি সানের স্টাফ রিপোর্টার জুবায়ের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো সবাই ভালো আছে মনে হয়, স্পেশালি ট্রাভেলিং জার্নালিস্ট যারা আছে আর কি বাংলাদেশে। একটা স্বস্তির জয়, সেটা আপনার চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছে স্বস্তিতে আছেন। আসলে পুরো জার্নিটা তো এমন ছিল না, একেবারে শুরু থেকে যদি আসে, আপনি গলে টেস্ট কভার করেছেন এসএলসিতে, বাংলাদেশের আপস অ্যান্ড ডাউনসই যাচ্ছে। প্রথম টেস্টটা ড্র করেছে, সেখানে বাংলাদেশই অবশ্য চালকের আসনে ছিল, ম্যাচটা জেতা উচিত ছিল। তারপর একটু ডাউনফল আমরা দেখেছি এসএলসিতে, তারপরে আবার এসএসসিতে ইনফ্যাক্ট। তারপর সেকেন্ড ওডিআইটা বাংলাদেশ জিতেছিল ফার্স্ট ওডিআই হারার পর, থার্ড ওডিআইটা আবার পারলে গেলে তো হারলো, ফার্স্ট টি20 হারলো। এটা হারের বৃত্ত থেকে বের হওয়া কতটুকু স্বস্তিদায়ক ছিল আজকের জয়টা? স্পেশালি আপনি যেটা মেনশন করলেন, আমাদের ফার্স্ট ওয়ানডেটাও কিন্তু জেতার খুব সম্ভাবনা ছিল আর কি। হ্যাঁ, সো ওখান থেকে সেকেন্ড ওয়ানডে জেতা, বলা যায় যে ওয়ানডে সিরিজটাই জেতার খুব ভালো সম্ভাবনা ছিল। সেটা বলা যায় যে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সের কারণেই বারবার বাংলাদেশ পিছিয়ে পড়ছিল। যে আমরা সেটা সবসময় যেটা বলি, বলাররা হয়তো ম্যাচ জেতায়, কিন্তু ব্যাটসম্যান একটা টিমকে কনসিস্টেন্ট করে ব্যাটার। সো সেই জিনিসটা আমরা আজকে দেখলাম যে টপ অর্ডার থেকে রান এলো, যেটা আর কি একটা প্রপার টি20 ইনিংসে আপনি এক্সপেক্ট করেন। টপ অর্ডার থেকে রান আসবে, দেন মিডল অর্ডারে কেউ ফিনিশ করবে, 3-4 জন ফিনিশারের মধ্যে। যখন সেটা হবে, যখন একটা বড় স্কোর আসবে, দেন ইউ হ্যাভ এনাফ রানস টু প্লে উইথ। সো ওই জিনিসটা যখন হয়, তখন আপনি এরকম রেজাল্ট এক্সপেক্ট করেন। আপনি হয়তো সবসময় সেটা পাবেন না, সবসময় হয়তো বলাররা এত ভালো ডিসপ্লে শো করবে না, বাট আপনি একটা চান্স দেবেন নিজেকে যখন আপনার স্কোর বোর্ডে রান থাকবে। সেই জিনিসটা আজকে হয়েছে আর কি। অ্যাবসলিউটলি। কিন্তু খানিকটা স্লাইটলি আপনার সঙ্গে ডিসএগ্রি করবো এই জায়গাটায়, যে টপ অর্ডারের রান আসা এতদিন ধরে পুরো সিরিজ জুড়ে কমপ্লেন ছিল যে টপ অর্ডারের মানে স্পেশালি ওপেনারদের একজন ক্লিক করছে, আরেকজন করছে না। আজকে সেই অভিযোগের সুযোগটা নেই, কারণ আজকে কেউই ক্লিক করেনি। তো পার্টনারশিপটা বিল্ড আপ মানে ঠিক আছে, তিনে যিনি খেলেছেন বা আস্তে আস্তে লিটন দাস যখন আসলেন, তাওহিদ হৃদয় দে ক্লিকড এবং সামহাউ সেভ দ্য ম্যাচ। যদি এমন হতো যে মিডল অর্ডার অ্যাজ ইউজুয়াল যেভাবে করে ফেল করে আসছিল, সেটা রিপিটেশন যদি আজকে হতো, তাহলে ম্যাচ বাঁচানোটা নিশ্চয়ই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট হতো। আপনি একটা সাবপার স্কোর নিয়েই লড়তে হতো, যেটা প্রথম ম্যাচে হয়েছে পারলে খেলেতে। সো আপনার যখন একটা মানে আস্কিং রান রেটটা 9 বা 9.5-এর আশপাশে থাকে, তখন আপনি এই জিনিসটা করতে পারেন। তখন পাওয়ার প্লেতে আপনি অ্যাগ্রেসিভ বোলিং করতে পারেন, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তখন আপনি একটা বাউন্ডারি এফোর্ড করতে পারেন। ওই জন্য আপনি একটু সুইং করানোর চেষ্টা করতে পারেন, একটু মুখের সামনে বল করতে পারেন, যেটা শরীফুল করার সুযোগ পেয়েছে আজকে। আদারওয়াইজ আপনাকে ডিফেন্সিভ মাইন্ডসেটে বোলিং করতে হবে, পেছনে করতে হবে। আপনি উইকেটের জন্য বোলিং করতে পারবেন না। আপনি পাওয়ার প্লেতে হয়তো চেষ্টা করবেন যে রানটা কম দিয়ে যাবে, যে জিনিসটা আমরা প্রথম ওয়ানডেতে করতে গিয়ে উল্টো মার খেয়েছি। ওটা 4 ওভারে 80 রানের মতো এসেছে। আজকে যে জিনিসটা ডিফারেন্সিয়েট দেওয়া গেল, অবশ্যই ডিফারেন্ট বলার। শরীফুল চায়, মানে ওনার স্ট্রেংথই হচ্ছে নতুন বলে সুইং করানো, একটু বলটা ভেতরে আনা, সেই জিনিসটা সেটা ইউটিলাইজেশন হয়েছে। আর একটা জিনিস তো দেখলাম, যখন চাপে পড়লে, রানের চাপ যখন থাকলে, তখন এই ধরনের রান আউটও হয়, যেটা আজকে আমরা দেখলাম। সো ওইটাও ছিল ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট। অ্যাবসলিউটলি। এই জায়গায় মানে ব্যাপারটা কি, বাংলাদেশের আজকে প্রায় সব কিছুই ভালো হয়েছে। ব্যাটিংয়ের কথা বলছিলাম, বোলিংয়েও বাংলাদেশ তাদের ডমিনেশনটা দেখিয়েছে। রিশাদ হোসেন টি20 ক্রিকেটে, স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটেও একজন লেগ স্পিনার, খুবই ভাইটাল একজন মেম্বার। আমরা সারা দুনিয়াতেই দেখে থাকি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলুন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন, আমাদের সেই ঘাটতিটা ছিল। রিশাদ হোসেন গেল কয়েক বছর ধরে সেই ঘাটতিটা মেটাচ্ছেন এবং ইফেক্টিভ হচ্ছেন। তার অ্যাভেলেবিলিটি, তার প্রেজেন্স, সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আপনি নির্দিষ্টই আপনার লেখাতেও লিখেছেন। অবশেষে রিশাদ হোসেনকে ফিরে পেলাম কিনা, এবং এর মাধ্যমে আমরা কি ইনশিওর হতে পারি যে প্রেমা দাসেও একই ধরনের পারফরমেন্স রিশাদ? সে তো ছিলই টিমের সঙ্গে, ওয়ানডেতেও ছিল। আনফর্চুনেটলি ফার্স্ট ওয়ানের আগেই একটু অসুস্থ হয়ে গেল। তারপরে খুবই উইকনেস, সে অ্যাভেলেবেল ছিল, বাট খেললে হয়তো 50 ওভার ম্যাচ অনেক হট, খেললে হয়তো তার ডিহাইড্রেশন রিলেটেড প্রবলেমটা ম্যাচের মাঝখানে ধরা পড়তো, তখন তার রিপ্লেসমেন্ট নিয়ে প্রবলেম হতো। এই রিস্কটা ম্যানেজমেন্ট নিতে চায়নি ফার্স্ট ওয়ানডেতে, সেটা সুযোগ তানভীর নিয়েছেন, পরে ম্যাচে 5 উইকেট নিয়েছেন, ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল। সে কারণে থার্ড ওয়ানডেতে তাকে খেলানো যায় না। আর ফার্স্ট টি20তে এখানে তার বেশি কিছু করার ছিল না, ব্যাটিংও নামেননি, বল হাতেও তার তেমন কিছু করার ছিল না, তবুও তিনি 2টি উইকেট নিয়েছেন মিডল ওভার্সে। বাট এই ধরনের প্লেয়ার আমরা জানি যে উনি কনস্ট্যান্টলি ফ্র্যাঞ্চাইজি গিগ পাচ্ছেন, পিএসএল-এ চান্স পাচ্ছেন, বিগ ব্যাশে সেকেন্ড টাইমের মতো চান্স পাচ্ছেন। সো হি ইজ এ টপ লেগ স্পিনার অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ল্ডের। সো এই জিনিসটা, এই ধরনের অ্যাসেটকে আপনি ইউজ করতে চাইবেন, ওই রকম সিচুয়েশন তৈরি হবে, তখন ইউজ করাটাই হচ্ছে আইডিয়াল। সো বাংলাদেশ সুযোগ পেলো আজকে, বলা যায় যে তার স্কোর বোর্ডে রান ছিল, তার ব্যাটিং করতে হয়নি। তার ব্যাটিংটা আমরা এই সিরিজে এখনও দেখলাম না, অথচ তার শ্রীলঙ্কান স্পিনার, তার শ্রীলঙ্কার এগেনস্টে তার ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল একটা। আমরা গত বছর
বছর যখন শ্রীলঙ্কা তার ডেবু হলো ওই সিরিজে সে ম্যাচ জিতিয়েছিল, বলতে যে সিঙ্গেল হ্যান্ডেডলি একটা ইনিংস খেলে ম্যাচ জিতে, টি-20তেও ওয়ান ডেতেও। সো আমরা তার ব্যাটিংটা এখনো দেখিনি, তো সেই আজকে তার ফুল ব্যাটিংটা হয়তো তুলে রেখেছেন হ্যাঁ হয়তো যদি সে সুযোগ পায় আর কি। ফিনিশাররা শামীম যতক্ষণ ব্যাটিং করছেন তো তার এখনো সুযোগ আসছে না, অবশ্যই এখন পর্যন্ত বলা যায় যে একজন লেগ স্পিনার থাকলে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে আর কি, আজকে দেখলাম যেটা। অ্যাবসলিউটলি। ব্যাটিংয়ের পার্টটা একটু যেতে চাই। লিটন দাস বাংলাদেশের ক্লাসিয়েস্ট ব্যাটার সবাই বলে থাকেন, অনেক ধরনের রিটোরিক্স, অনেক ধরনের মেটাফোর্স, মোনালিসা হেনাতেনা সেসবে না যাই, হি ইজ দ্য ফাইনেস্ট ব্যাটার ইন টার্ম অফ শর্টস, শটিং প্লেইং ক্যাপাবিলিটি। তো সেই জায়গায় অনেক দিন ধরে তার কাছ থেকে এরকম একটা পারফরমেন্স প্রত্যাশিত ছিল। আজকে তিনি যে ইনিংসটা খেলেছেন, যে দুটো পার্টনারশিপ তিনি বিল্ড আপ করেছেন তাওহিদ হৃদয়ের সঙ্গে এবং শামীম পাটোয়ারির সঙ্গে, দুটো ট্রিকি সিচুয়েশনে কিন্তু দুটো পার্টনারশিপ তিনি বিল্ড আপ করেছেন। প্রায় শেষ পর্যন্তই ছিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরি পেয়ে যাবেন। কিভাবে দেখবেন এই ব্যাপারটা? ক্যাপ্টেনের এক্সপিরিয়েন্স পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স, দ্যাটস দ্য ওয়ার্ড। এই ইনিংসটা খেলার জন্য, এই ধরনের ইনিংস খেলা, এই ধরনের সিচুয়েশন থেকে আপনি আইডিয়ালি তাকেই চাবেন। সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, আজকে তাদের 100তম টি-20 ম্যাচ ছিল, তো 100টা একটু কম কথা না। হ্যাঁ, তো তার 30 ইয়ার্স ওল্ড, সেই টিমের এই সেট আপে সবচেয়ে এক্সপিরিয়েন্স টি-20 ব্যাটার। আপনি তার কাছেই চাইবেন যে ডিফেন্স সিচুয়েশন হ্যান্ডেল সে কীভাবে করে। উনি আজকে আমরা পাওয়ার প্লেতে মনে হয় 2টা ছক্কা আর 1টা 4 ছিল, এরকম সিচুয়েশন ছিল একটা পর্যায়ে। সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে। ওই কামব্যাক বলবো না, একটা ম্যানেজ করেছে আর কি তৌহিদ হৃদয়ের সঙ্গে ওই পার্টনারশিপটা। ইট কুড হ্যাভ গন আইদার ওয়ে, যদি সে ওই জায়গায় যদি তিনি আউট হয়ে যেতেন, যেটা হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছিল 2বার, বাট লাকিলি সেটা হয়নি। আজকে হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। সব কিছু মিলিয়ে এই ধরনের সিচুয়েশনে আপনি এই ধরনের সিনিয়র প্লেয়ারদেরই এই ধরনের একটা লম্বা ইনিংস চাবেন, যিনি কিনা 140 অ্যারাউন্ড স্ট্রাইক রেটে খেলবেন এবং তার আশেপাশে বাকিরা 180, 200 টার্গেট করে খেলবেন আর কি। আজকে সেটাই হয়েছে। ডেফিনেটলি আজকের দিনটা আসলে একটা পয়া দিন বাংলাদেশের জন্য ছিল, এবং থাকবে কিনা পরের ম্যাচটায় প্রেমাদাসায় নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় নজর রাখবেন, এবং ডেইলি সারে নিশ্চয়ই জুবায়েরের চমৎকার লেখা এবং কন্টেন্ট আপনারা উপভোগ করবেন। এবং ম্যাচটা বাংলাদেশের জেতা চাই, সিরিজটা জেতা চাই। একটা সিরিজ জেতার জন্য আমরা আসলে বুভুক্ষুর মতো অপেক্ষা করে আছি। রানগিরি রামবুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত আনভীর রাফি এবং মোহাম্মদ জুবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.